আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। গাজার প্রশাসন সামলাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, হামাসের সঙ্গে অস্থায়ী চুক্তি। অস্ত্র জমা দিলে রাফাহ ত্যাগের সুযোগ পাবে হামাস যোদ্ধারা, মিশরের প্রস্তাব। যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ জাতিসংঘের। ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প। লেবাননে ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আলোচনার মাঝেই আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আবারও গোলাবর্ষণ, বাড়ছে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গাজার প্রশাসন সামলাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, হামাসের সঙ্গে অস্থায়ী চুক্তি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিএর সঙ্গে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন হামাস নেতা মুসা আবু মারজুক, মিডল ইস্ট মনিটর। মারজুক বলেন, এই চুক্তির আওতায় গাজার প্রশাসন সামলাবে রামাল্লায় অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি অস্থায়ী কমিটি, আর এই কমিটি গাজার সীমান্ত পারাপার ও নিরাপত্তা বাহিনী তত্ত্বাবধান করবে। তবে ওয়াশিংটন এই বিষয়ে অনুমোদন দিয়েছে কিনা তা স্পষ্ট করেননি। মারজুক আরও বলেন, তেল আভিভ গাজার হামাস নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের অনুমতি দিতে অস্বীকার করেছে। এটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া পরিকল্পনার বিপরীত, কারণ সেখানে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হয়েছিল। হামাসের এই নেতা বলেন, এই বিষয়ে এখনও দীর্ঘ আলোচনা প্রয়োজন। মারজুক নিশ্চিত করেছেন, ওই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর দায়িত্ব ও ক্ষমতা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে, আর এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। হামাসের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে মারজুক বলেন, গাজার মাটিতে হামাসই কার্যত নিয়ন্ত্রণে আছে। যদি তাদের নিরস্ত্র করা হয়, অন্য গোষ্ঠীগুলোর হাতে অস্ত্র উঠে যাবে। যেমন ইরাকি সেনাবাহিনী বিলুপ্ত হওয়ার পর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, আল কায়েদা আর আইএস উত্থান ঘটায়। এতে স্থিতিশীলতা আসবে না, বরং যুদ্ধবিরতি বা অন্য কোনো চুক্তি বাস্তবায়ন আরও কঠিন হবে। গাজায় কোনো শূন্যতা নেই, যে কোনো বিকল্প বাহিনী অবশ্যই ফিলিস্তিনি দ্বারা গঠিত এবং তাদের সম্মতিতে হতে হবে, যাতে কোনো অভ্যন্তরীণ সংঘর্ষ না হয়। এর আগে হামাস এবং পিএর ফাতাহ দল মিশরে বৈঠক করে কিছু প্রাথমিক চুক্তিতে পৌঁছেছিল, তবে সেসব চুক্তি বাস্তবে কিভাবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠন এবং যুক্তরাষ্ট্র ও তার আলিসদের অন্তত 2 মাস মেয়াদী প্রশাসন পরিচালনার প্রস্তাব রয়েছে, যা পরে বাড়ানো যেতে পারে। ওয়াশিংটনের খসড়া প্রস্তাব অনুযায়ী পিএ তখনই গাজার প্রশাসন নিতে পারবে যখন তারা সংস্কার পরিকল্পনা সন্তোষজনকভাবে সম্পন্ন করবে এবং ট্রাম্প নেতৃত্বাধীন বোর্ড অফ পিস থেকে চূড়ান্ত অনুমোদন পাবে। তবে কিছু আরব দেশ যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কিছু অংশ প্রত্যাখ্যান করেছে। অস্ত্র জমা দিলে রাফা ত্যাগের সুযোগ পাবে হামাস যোদ্ধারা, মিশরের প্রস্তাব। ইসরায়েল নিয়ন্ত্রিত গাজা উপত্যকার রাফা এলাকায় অবস্থানরত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে নিরাপদে অন্য এলাকায় যাওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে মিশর। আলোচনায় জড়িত 2 সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমন দাবি করেছে জেরুজালেম পোস্ট। একজন মিশরীয় শেখারি অধিকর্তা জানান, মধ্যস্থতাকারী মিশর প্রস্তাব দিয়েছে রাফা সীমান্তে থাকা হামাস যোদ্ধারা অস্ত্র হস্তান্তর করবে এবং এলাকার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোর অবস্থান জানাবে, যাতে সেগুলো ধ্বংস করা যায়। এর বিনিময়ে তারা নিরাপদে অন্যত্র চলে যেতে পারবে। ইসরায়েল এবং হামাস এখনও এই প্রস্তাব গ্রহণ করেনি, তবে আলোচনা চলছে বলে 3টি সূত্র নিশ্চিত করেছে। মার্কিন বিশেষ মধ্যস্থতায় 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে রাফা এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর অন্তত 2টি হামলা হয়েছে। ইসরায়েল এর জন্য হামাসকে দায়ী করেছে, যদিও গোষ্ঠীটি এ অভিযোগ অস্বীকার করেছে। 2 সূত্র জানায়, রাফায় অবস্থানরত হামাস যোদ্ধারা, যাদের সাথে মার্চ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন বলে বলা হয়েছে, হয়তো এখনও জানে না যুদ্ধবিরতি চলছে। তাদের সরিয়ে নেওয়া যুদ্ধবিরতি টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কতজন হামাস যোদ্ধার রাফা এলাকায় অবস্থান করছে তা সূত্রগুলো জানায়নি। ট্রাম্পের গাজা হামলা পরিকল্পনা। গাজায় চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপই হল এই যুদ্ধবিরতি। এই পরিকল্পনার আওতায় হামাস ইতোমধ্যে 2023 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় অপহৃত শেষ 20 জীবিত বন্দীকে মুক্তি দিয়েছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে। ইসরায়েলি সেনারা পশ্চিম গাজা থেকে প্রত্যাহার করেছে, যেখানে হামাস এখনও নিয়ন্ত্রণে আছে। পরবর্তী ধাপের আলোচনায় হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা শাসন করবে একটি টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি কমিটি, যার ওপর আন্তর্জাতিক তদারকি থাকবে এবং সেখানে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে। যুদ্ধবিরতির পর হামাস 28 মৃত বন্দির মধ্যে 22টির মরদেহ হস্তান্তর করেছে। যদিও গোষ্ঠীটি জানিয়েছে 2টি সেই পেয়েছে এবং গাজার ধ্বংসস্তূপে বাকি মরদেহ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েল হামাসকে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করার অভিযোগ তুলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল এত পর্যন্ত 285টি ফিলিস্তিনি মরদেহ ফেরত দিয়েছে। যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ সংযুক্ত রাষ্ট্র। জাতিসংঘ জানিয়েছে 10 অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য 107টি অনুরোধ প্রত্যাখ্যান করেছে, যার ফলে প্রয়োজনীয় মানবিক সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার 6 নভেম্বর এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, আমাদের অংশীদাররা জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ কম্বল, শীতকালীন পোশাক, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য সরঞ্জাম ও উপকরণ সহ ত্রাণ সামগ্রী প্রবেশের 107টি অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এই প্রত্যাখ্যিত অনুরোধগুলোর প্রায় 90% ছিল 330টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওর কাছ থেকে। এর মধ্যে অর্ধেকেরও বেশি অনুরোধ প্রত্যাখ্যানের কারণ ছিল যে সংস্থাগুলো গাজায় ত্রাণ সামগ্রী আনার জন্য অনুমোদিত ছিল না। মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন থাকা একাধিক এলাকায়, বিশেষ করে পূর্ব খান ইউনিস, পূর্ব গাজা সিটি এবং রাফায় প্রতিদিন আবাসিক ভবনের ক্রমাগত বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তথাকথিত হলুদ রেখার কাছে ইসরায়েলি হামলা অব্যাহত আছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটছে। উল্লেখ করে মুখপাত্র জোর দিয়েছেন, এই সামরিক কার্যকলাপগুলো মানবাধিকার কর্মীদের সহ বেসামরিক নাগরিকদের ঝুঁকির মধ্যে ফেলছে। ইরানে ইসরায়েলি হামলা জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প। ইরানে ইসরায়েলের হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি বলেছিলেন, ইসরায়েলের একক সিদ্ধান্তেই ওই হামলা হয়েছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইসরায়েল প্রথমে হামলা চালায়। সেই হামলা ছিল অত্যন্ত শক্তিশালী। আমি পুরোপুরি এই হামলার দায়িত্বে ছিলাম। তিনি আরও বলেন, হামলার প্রথম দিন ইসরায়েলের জন্য একটি অসাধারণ দিন ছিল, কারণ অন্যান্য হামলার তুলনায় সেদিন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। ইসরায়েল গত 13 জুন বিনা উস্কানিতে ইরানে বিধ্বংসী আক্রমণ চালায়। এতে অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেয় এবং ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। তবে যুদ্ধের প্রথম দিনগুলোয় ওয়াশিংটন বলেছিল, ইসরায়েল একক সিদ্ধান্তে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা এবং তাদের স্বার্থের উপর কোনো রকম প্রতিশোধমূলক হামলা না চালাতেও তেহরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আজ রাতে ইসরায়েল ইরানের উপর এককভাবে হামলা চালিয়েছে। আমরা এই হামলার সঙ্গে যুক্ত নই। আমাদের সর্বোচ্চ প্রাধান্য হল ওই অঞ্চলে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া। ইরান কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর একটি যুদ্ধবিরতি হয়। এরপর থেকে ট্রাম্প যুদ্ধের ফলাফলের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন। তিনি বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তিনি বিষয়টিকে তার প্রশাসনের বড় কৌশলগত অর্জনের অংশ বলেও দাবি করেছেন। তবে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে গোড়া থেকে তিনি এই যুদ্ধের সূচনা করেছেন। লেবাননে ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক শহরে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতে সংঘটিত এই হামলায় কমপক্ষে 1 জন নিহত ও 9 জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার শহরগুলোর মধ্যে রয়েছে আইতা আল জাবাল, তাইবে, তাইর দেব্বা এবং জাউতার আল শারকিয়া। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তাদের টার্গেট ছিল হিজবুল্লাহর সামরিক সংস্থা। তবে লেবাননের রাষ্ট্র সংবাদ সংস্থা জানিয়েছে বেশ কয়েকটি হামলা সামরিক এলাকায় চালানো হয়েছে। হামলার পর লেবানন সরকার ও হিজবুল্লাহ উভয়ই তীব্র নিন্দা জানিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, আজকের এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনকে ডাইরেক্ট লঙ্ঘন করেছে। ইসরায়েল আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিতে চায়। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল রাজনৈতিক সমাধানে অনাগ্রহী, বরং বারবার হামলার মাধ্যমে সে অবস্থান স্পষ্ট করছে। অন্যদিকে হিজবুল্লাহ জানায় তারা এখনও যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে চায়, কিন্তু ইসরায়েলের অব্যাহত আগ্রাসন তাদেরকে প্রতিরোধকমূলক পদক্ষেপে বাধ্য করছে। সংগঠনটির একটি বিবৃতিতে বলা হয়, যে শক্তি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আমাদের আছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি বিবৃতিতে জানানো হয়েছে, হামলার আগে জাওতার আল শারকিয়া এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই সেখানে বিমান হামলা শুরু হয়। আলোচনার মাঝেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আবারও গোলাবর্ষণ, বাড়ছে উত্তেজনা। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে পুনরায় গোলাবর্ষণের ঘটনা ঘটেছে, যা দুই দেশের মধ্যকার শান্তি চুক্তি আলোচনার সময় উদ্বেগ সৃষ্টি করেছে। তুরস্কের ইস্তাম্বুলে চলমান আলোচনার লক্ষ্য হল গত মাস কাতারে প্রণীত সামরিক সংঘর্ষের পর শান্তি চুক্তি চূড়ান্ত করা। গত মাসে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত ও আহত হয়েছে। আফগান সরকার পাকিস্তানকে সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণের দায়ী করেছে। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে, ইস্তাম্বুলে পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার মধ্যেই আজ বিকেলে পাকিস্তানি সেনারা আবারও গোলাবর্ষণ করেছে, যা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অন্যদিকে পাকিস্তান আফগান সরকারের অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, আজ চামান সীমান্তে যে ঘটনার তথ্য আফগান পক্ষ প্রচার করছে তা আমরা কঠিনভাবে প্রত্যাখ্যান করি। গোলাবর্ষণ আফগান পক্ষ থেকে শুরু হয়। আমাদের নিরাপত্তা সেনাবাহিনী তা মাপজোক অনুযায়ী প্রতিক্রিয়া দিয়েছে। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের তথ্য কর্মকর্তা আলী মোহাম্মদ হাকমাল জানিয়েছেন, গোলাবর্ষণ ছিল সংক্ষিপ্ত, মাত্র 10 থেকে 15 মিনিট স্থায়ী। পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি শান্ত হয়েছে। তুরস্কে আলোচনায় এখনও সীমান্তের শান্তি চুক্তির বিস্তারিত চূড়ান্ত করা সম্ভব হয়নি। উভয় পক্ষই একে অপরকে সহযোগিতার অভাবের অভিযোগ জানিয়েছে। উভয় দেশই ব্যর্থতার ক্ষেত্রে সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার সতর্কতা জারি করেছে। সামরিক সংঘর্ষের পরও পাকিস্তান ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সব সীমান্ত পারাপার স্থাপন এখনও বন্ধ আছে। তবে পাকিস্তান 2টি সীমান্ত পারাপার সীমিতভাবে খুলে দিয়েছে, যাতে আফগান শরণার্থীরা বাড়ি ফিরতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অক্টোবরের শুরু থেকে আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত 50 জন নিহত ও 447 জন আহত হয়েছেন। আফগান সরকারের অভিযোগ, পাকিস্তানের কারণে কাবুলে অন্তত 5 জন নিহত হয়। পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, তাদের 23 সেনা নিহত ও 29 জন আহত হয়েছেন। তুরস্কের তত্ত্বাবধানে আলোচনার শেষে পক্ষগুলো একটি মনিটরিং ও যাচাই ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে শান্তি বজায় থাকে এবং চুক্তি বিলঙ্ঘনকারীদের শাস্তি প্রদান করা যায়।